গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ইউরোপে আলোচিত এবং সমালোচিত হওয়া ভাইরাল একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে সিটিজেন ভিজিল্যান্টে। এটার মানে হচ্ছে নাগরিক প্রহরী। তো যাই হোক, এই সিনেমার কাহিনী প্লটটা কিন্তু খুবই ডেঞ্জারাস, আর এই কারণেই এত বেশি সমালোচিত। রিলিজ পেয়েছে খুব বেশি দিন হয়নি, আজ থেকে মাত্র 20 দিন আগে। এখনো সিনেমা হলে চলছে এবং আজকে এটার আমি যখন ভয়েস দিচ্ছি তখন এটার এইচডি লিক হয়েছে, আর এই মুহূর্তে আমি এটার এক্সপ্লেন করে দিলাম। এটা মনে হয় বাংলাদেশে আর কোথাও মনে এক্সপ্লেন হয় না এখনো। এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে আমেরিকান একজন বিলিয়নার বিজনেসম্যান যে থাকে ক্রোয়েশিয়াতে। আর তোমরা সবাই জানো যে ইউরোপ আমেরিকাতে কিন্তু ইমিগ্রেন্ট দিয়ে ভরে গিয়েছে। ফর এক্সাম্পল, আমাদের দেশের যে কালচার, এখানে যদি আমেরিকান একজন বিকিনি পরা মানুষ আসে আমাদের কাছে কিন্তু সেটা উইয়ার্ড, এবং সে যখন আমাদের মেয়েদেরকে বিকিনি পরাতে চাইবে আমাদের কাছে কিন্তু উইয়ার্ড লাগবে বা অনেক কিছু আসবে থাকবে আমাদের সাথে মিলবে না। তো এইরকম একটা ব্যাপার এখানে বোঝাতে চেয়েছে তারা, যে অন্যান্য দেশ থেকে যে মানুষগুলো আসছে তাদের সাথে ওই মানুষগুলো কম্পার্টেবল না, আর এই কারণে তাদের অনেক সমস্যা ফেস করতে হচ্ছে। আর এজন্য এই বিলিয়নার করে কি, হাতে অস্ত্র তুলে নেয় ইমিগ্রেন্টদের বিরুদ্ধে এবং নিজেই ইমিগ্রেন্টের যে ক্রাইমগুলো রয়েছে সেগুলো শাস্তি দেওয়া শুরু করে, কারণ ইউরোপিয়ান অনেক আইন রয়েছে যেগুলো শাস্তিগুলো দিতে পারে না। এবং এভাবে সে আস্তে আস্তে পাবলিকের কাছে হিরো হয়ে ওঠে এবং প্রত্যেকটা দেশই তার মতো একটা সিটিজেন চায়। তবে আনফর্চুনেটলি এই সিনেমাটা আমাদের মুসলিমদের বিরুদ্ধে গিয়েছে, যেটা কষ্টজনক। এবং এখানে 100% ওদের দোষ দিয়ে লাভ নেই, আমরাও জেনারেলি খুব একটা ভালো মানুষ না, আমাদের রেপুটেশন আমরা রাখতে পারিনি অনেক জায়গায়। তো যাই হোক, আমরা সিনেমাটা স্টার্ট করবো। তার আগে আরেকটা তথ্য দিয়ে, এই সিনেমার প্লটটা কিন্তু অ্যাকচুয়াল সত্য ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে। মূলত হয়েছিল কি, 2016 সালে জার্মানির হামবার্গ শহরে একটা কিশোরীকে ইমিগ্রেন্ট কিছু পোলাপাইন গ্যাং রেপ করে, আর সেই ঘটনার উপর ভিত্তি করে মূলত এই সিনেমাটিকে তৈরি করা হয়েছে তাদের মনের মতো করে। তবে আমি আবার বলছি, সিনেমাটি খুবই বিতর্কিত, কারণ এখানে রাজনৈতিক বার্তা, অভিবাসন সংক্রান্ত উপস্থাপনা এবং সংস্কৃতির কারণে জার্মানিতেই নানা বিতর্কের তৈরি হয়েছে। যেভাবে এখানে দেখানো হয়েছে এটা অনেক বেশি বিতর্কের কারণ দিয়েছে আর কি। তো আমরা সিনেমাতে যাই। তো যাই হোক, সিনেমার শুরুতে আমাদেরকে বলা হয় যে জার্মানির 14 বছরের একটা মেয়ে যার নাম হচ্ছে এলসা, তার উপর অভিবাসী যে ছেলেরা রয়েছে, মনে কর বিভিন্ন দেশ থেকে যে জার্মানিতে বসবাস করছে, সেই ছেলেরা যে রয়েছে তারা করে কি, তাকে গ্যাং রেপ করে। তবে আদালতে যখন বিচার হয় তাদের আন্ডারেজ হওয়ার কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আর এরপর মাইক নামের একজন ব্যক্তি, যে আমেরিকার সাবেক আর্মি অফিসার, সে ভিজিল্যান্ডি ছেড়ে বা নাগরিক প্রহরী সেজে একে একে সবাইকে খতম করা শুরু করে। আর এরপর আমাদের দিকে দেখানো হয় অনেকগুলো স্পেশাল অফিসারকে, যারা ওই মাইককে, এই সিনেমাতে যার নাম হচ্ছে সিটিজেন ভিজিল্যান্ট বা ডার্ক নাইট, তাকে ধরার জন্য যাচ্ছিল, কারণ সে জার্মানির বিভিন্ন অপরাধীদের ধরে খুঁজে খুঁজে মারছিল। তো পুলিশও তার তথ্য পেয়ে গিয়েছে এবং পুলিশ যখন ভেতরে ঢোকে তখনই আমরা দেখতে পাই একটা লোহার বক্স, আর সে ওই লোহার বক্স থেকে বলে, যদি তোমরা বেঁচে থাকতে চাও তাহলে এখান থেকে পালিয়ে যাও, পুলিশদেরকে বলে। কিন্তু তখন পুলিশরা উল্টো করে কি, ওই বক্সের উপর অনেকগুলো গুলি চালায়। তবে বুঝতেই পারছো এই বক্সের কি প্রভাব পড়বে। আর তারপর ভেতর থেকে ডার্ক নাইট বা মাইক করিকোদের উপর গুলি চালানো শুরু করে এবং দেখতে দেখতে সে সবাইকে খতম করে দেয়। আর এরপর সেখান থেকে মাইক এসে একটা মুসলিম পরিবারকে বন্দী করে, আর এই ঘরে ওই মুসলিম পরিবারের যে বাবা, জানাম হচ্ছে ইউসুফ, তার কাছে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার বাচ্চাদেরকে এগুলোই শিখিয়েছো, কারণ তোমার ছেলে একটা মেয়েকে ধর্ষণ করেছে। তখন ইউসুফ বলে, আমার ছেলেকে তো কোর্ট ছেড়ে দিয়েছে, আর তাছাড়া আমি তাকে আমাদের ইসলাম অনুযায়ী সবকিছু সঠিকভাবে শিখিয়েছি। তো মাইক তখন বলে, তোমাদের নিজেদের ধর্ম বা নিজেদের রীতি যদি এতই পছন্দ হয় তাহলে তোমরা নিজেদের দেশ ছেড়ে এখানে কেন চলে আসো। আর তখন ইউসুফের মেয়ে ফাইজা, ধর্ষকের বোন, বলে ওই মেয়েটা রেপ হওয়ার ডিজার্ভ করে, কারণ সে মিনি স্কার্ট পরে ঘুরে বেড়াতো, তার শরীর দেখা যেত, আর এ কারণে ছেলেরা হর্নি ফিল হতো বা উত্তেজিত হতো। তো এইটা শুনে তো মাইক খেপে যায় এবং বলে, কোনো মেয়েকেই তার কাপড়ের কারণে রেপ হওয়ার ডিজার্ভ করে না, আর তোমাদের কালচারের জন্য আমাদের কালচারে তোমরা সে তো মাতব্বরি করতে পারো না। আর এরপরে সিনেমার গল্পটি বেশ কিছুদিন আগে চলে যায়। আমাদের ইউরোপে একটা শহর দেখানো হয়, যেখানে একটা ছেলে তার মায়ের সাথে সুপার মার্কেটে শপিং করছিল, আর এরপর তারা দুজনে সেখান থেকে বাইরে বের হয়, আর তারপর একজন গুন্ডা এসে সেই মহিলার গলা কেটে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। আর তখন সেই ছোট বাচ্চাটি তার মাকে সামলাতে শুরু করে, কিন্তু তার আগেই তার মা মারা গিয়েছিল, ওদের আর কি চিন্তাই হলো। আর এরপর আমাদেরকে বলা হয় যে আজকাল ইউরোপের রাস্তাও আফ্রিকা বা তৃতীয় লেভেলের কান্ট্রির মতো অপরাধ প্রবণ হয়ে গিয়েছে, কারণ পুরো দুনিয়া থেকে ইউরোপ এত বেশি ইমিগ্রেন্ট বা অভিবাসী নিয়েছে, এত বেশি অনুমতি দিয়েছে, যার জন্য ইউরোপের যে স্থানীয় নাগরিক তারা এখন নিরাপদে নেই। কিন্তু তাদের মধ্যে থেকে হঠাৎ করেই একজন ইউরোপিয়ান ডার্ক নাইট বা সেভিয়র হিসেবে চলে এসেছে এবং সে ওইসব খারাপ অপরাধীদের ধরে খুঁজে খুঁজে মারছিল, আর এ কারণে সে অনলাইনে অনেক বেশি ফেমাস এবং তার পুরো দুনিয়া জুড়ে অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। তো এই নিউজটা এফবিআই অফিসার হেনরিও দেখে, সে তো আমেরিকা থেকে দেখে, এবং এখানে দেখা যায় যে ইউরোপ আমেরিকার স্থানীয় মানুষজন ভিজুয়ালেন্টি বা তোমার ওই ডার্ক নাইটকে পাগলের মতো রিলস বানিয়ে প্রমোট করছিল, যেরকম ভিজুয়ালেন্টি প্রত্যেক দেশে দরকার। এর আগে বাংলাদেশে কিন্তু হারকিউলিস এসেছিল, যে খুঁজে খুঁজে রেপিস্টদের মারতো, যারা রেপ করেছে তাদেরকে মারতো, সেরকম একটা কিছু। তো যাই হোক, এরপর আমাদের ভিজুয়ালেন্টি মাইককে দেখানো হয় যে বেশ ধনী, অনেক ধনী, তুমি একে ইউরোপিয়ান ভার্সনের ব্যাটম্যান বলতে পারো বা জার্মানির ব্যাটম্যান। তো সে একটা ভিডিও বার্তায় সবাইকে বলতে শুরু করে, তোমাদের সবার ভয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে গিয়েছে, আর এ কারণে আমাকে এটি করতে হচ্ছে, আর আমাকে এখন সেই সব ময়লা পরিষ্কার করতে হচ্ছে যেগুলো সরকার করছে না, আর এ কারণে এটা আমি ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত তোমরা লড়াই করে শিখে যাচ্ছ। আর আমি যদি এটা না করি তাহলে তোমাদের দেশের ডেমোক্রেসিও সবসময়ের জন্য
মরে যাবে, কারণ বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন মানুষ তাদের দেশের আইন তোমাদের দেশে চালাতে চাইবে। তো যাই হোক, এরপর মাইক এরকম একটা মেসেজ রেকর্ড করে এবং নিজের মুখ লিখে অনলাইনে পোস্ট করে। আর তারপর আমরা কিছু অপরাধীকে দেখতে পাই যারা নিজেদের আস্তানায় ছিল এবং তারা আসতেই করে কি ভিজুয়ালেন্টি তাদের উপর হামলা করে দেয় এবং সবাইকে ব্রুটালি মানে খুব নিষ্ঠুরভাবে মেরে ফেলে, কারণ তারা এই ইউরোপের ড্রাগসের একটা বড় ব্যবসা ছড়াচ্ছিল। তো যাই হোক, ওদেরকে মেরে ভিজুয়ালেন্টি চলে যায় এবং তারপর যখন নিউজ হয় তখন কানাডা, আমেরিকা বা বিভিন্ন দেশের লোকেরা দাবি করতে থাকে যে আমাদের দেশে কি একজন ভিজুয়ালেন্টি হও। কিন্তু এফবিআই অফিসার হেনরি এই বিষয়গুলো দেখে অসন্তুষ্ট ছিল, কারণ আইন কেউ নিজের হাতে তুলে নিক এটা সে পছন্দ করতো না এবং সে যে কোনো উপায়ে ভিজুয়ালেন্টিকে ধরে সাজা দিতে চাইছিল। আর এরপর আমাদের মাইককে একটা বাসে দেখা যায়, মানে ভিজুয়ালেন্টিকে, যে তার পরবর্তী শিকারের সন্ধানে এগিয়ে যাচ্ছিল। আর তখন সে দেখে বাসে 3টি বাচ্চা ঢুকেছে, 2জন ক্রোয়েশিয়ার স্থানীয় নাগরিক আর আরেকজন হচ্ছে নিগ্রো আর কি মনে করে ইমিগ্রেন্ট। মানে সিনেমাতে ব্যালেন্স করার জন্য মূলত এখানে ওদের ইউরোপিয়ানও দেখানো হয়েছে। তো যাই হোক, ওরা কি করেছে, টিকিট ছাড়াই ভেতরে চলে এসেছে। তো ড্রাইভার তখন ওদেরকে টিকিট নেওয়ার জন্য বোঝায় আর তখন ওই বাচ্চারা উল্টো গালিগালাজ করতে থাকে। তো মাইকও তো সেখানে ছিল। তো মাইক তখন করে কি ওদের টিকিটের টাকা ড্রাইভারকে দিয়ে দেয় এবং ওই 3টা বাচ্চাকে নিয়ে কাছে বসে আর তারপর সুন্দর করে বোঝায় যে তোমরা 3জন টিকিট নাওনি, আর এটা যেহেতু একটা সরকারি ট্রান্সপোর্ট বা গণপরিবহন, তোমরা যদি টিকিট না নাও তাহলে অন্য যে মানুষ যারা ট্যাক্স দিচ্ছে তাদের কিন্তু লস হচ্ছে, তাদের কাছ থেকে টাকাটা কাটা যাচ্ছে। তো এর ফলে ভালো মানুষদের ক্ষতি হচ্ছে। তবে তোমাদের ভাগ্য ভালো, আজকে আমার মেজাজটা খুব ভালো আর এই কারণে আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। তবে এরপর আবারও যদি তোমরা কোনো ভুল কাজ করো আমি তোমাদেরকে খুঁজে বের করব এবং তোমার ধারণার চাইতেও বড় শাস্তি দেবো। তো যাই হোক, ওরা তখন তো চুপ থাকে, কিন্তু যাওয়ার সময় মাইককে মিডল ফিঙ্গার দেখিয়ে ভেঙচিয়ে টিটকারি করে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, এরপর মাইক যায় সেখান থেকে বের হয়ে একটা হসপিটালে, আর এই জায়গাতে এলসা নামের ওই সেই মেয়েটি যেকে ধর্ষণ করা হয়েছে তার সাথে দেখা করে এবং একে কিছু ইমিগ্রেন্ট ছেলে রেপ করেছিল আর এই কারণে তার অবস্থা খুবই খারাপ। আর তখন মাইক কারিকে ওর সাথে যা যা ঘটেছে তার জন্য ক্ষমা চায় যে আমাদের সরকার বা আমরা তোমাদেরকে রক্ষা করতে পারিনি। আর এরই সাথে জিজ্ঞাসা করে যে ওই ছেলেদের সাথে কি করলে তুমি খুশি হবে। তো এলসা বলে যে আমি চাই সারা জীবন ওরা জেলে পচে মরুক। বাট মাইক বলে ওই ছেলেরা হয়তো কখনোই জেলে যাবে না, বড় জোর ওদের কোর্টে দাঁড় করানো যাবে এবং তারপর কোর্টে ডেকে নিয়ে তোমার সাথে কি হয়েছে সেটা হাজারবার রিপিট করা হবে। পাশাপাশি তোমাকে এটাও বলা হবে যে তুমি মিথ্যে বলছো, এরকম এলিগেশনও দেবে উকিলে। এবং এরপর কি হবে, ওরা মানসিক অসুস্থতার বাহানা বানিয়ে সেই ছেলেদেরকে রিহাবে পাঠিয়ে দেওয়া হবে। আর এই সুযোগের ফায়দা তুলে পরবর্তীতে অন্য একটা মেয়ের সাথে এই সেম কাজ অন্য কেউ আবার করবে। তো তুমি কি এরকম বিচার চাও? তো এলসা তখন বলে না। আর তখন মাইক জিজ্ঞাসা করে তাহলে তুমি কি বিচার চাও বলো, কি করলে তুমি খুশি হবে? তো এলসা তখন বলে ওদের জন্য মারাত্মক শাস্তি হয় যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আর এই কথা বলে কাঁদতে থাকে আর তারপর মাইকের হাত ধরে শান্ত করে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, এরপর মাইক অনলাইনে দেখছিল যে তার ফ্যানদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর এরপর মাইক একটা বাড়িতে আসে আর তার কয়েক হাজার বাড়ি রয়েছে, মানে এত ধনী, সব ভাড়া দেওয়া। আর এখানে যে ভাড়াটি এগুলো মূলত সব প্রস্টিটিউট, মানে লাইসেন্স করা পতিতা, তবে তারা বাড়ির জিনিসপত্র নষ্ট করে ফেলছিল। তো মাইক প্রথমে বাড়ির সামনের ছবি তোলে আর তারপর ভেতরে ঢুকে এবং সেখানে ড্যানি ড্যানিয়েলস নামের একটা মেয়ের সঙ্গে দেখা করে এবং তাকে পছন্দ করে যে আজকে রাতে ওর সাথে শুবে। কিন্তু তখনও দেখতে পায় যে বাথরুমের কল ছাড়া। তো মাইক যখন জিজ্ঞাসা করে যে এটা খোলা কেন, তখন ওই মেয়েটি বলে তাতে তোমার কি যায় আসে। মাইক তখন বলে আমি এই বিল্ডিং এর মালিক এবং তোমরা পুরুষদের সাথে আনন্দ করার পরে যখন ওয়াশরুম থেকে বের হও তখন কেন কলগুলো বন্ধ করো না? তো যাই হোক, এরপর ওই মেয়েটি ভয় পেয়ে যায়, বলে আচ্ছা ঠিক আছে এরপর থেকে কল বন্ধ করবো। আর এখানে লোক এই মেয়েগুলো সব তোমার ইমিগ্রেন্ট, মানে বাইরে থেকে এসেছে। তো এরপর ওই মেয়েটা জিজ্ঞাসা করে তুমি তো এই বিল্ডিং এর মালিক, তাহলে আমার সাথে যে আনন্দ করবে আমাকে কি টাকা দেবে? মাইক তখন বলে হ্যাঁ অবশ্যই আমি তোমাকে টাকা দেবো, আমি আমার নীতিতে চলবো। তো এরপর তারা দুজন আনন্দ করে মাইক টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। রাতে হলে একটা ক্লাবে গিয়ে বসে যেখানে সে প্রতিদিন আসতো। আর ওই ক্লাবে আমরা দেখতে পাই 2টি ছেলে 2টি মেয়েকে নিয়ে এসেছিল। সেখানে হেনরিও ছিল আর হেনরি কিন্তু ওই সিআই অফিসার আর সে আমেরিকা থেকে ইউরোপে এসেছে আমাদের মাইককে ধরার জন্য। তো তখন ওয়ার্ডস্কেট তার সঙ্গে দেখা করে এবং সে তাকে আগেই চিনতো। তো এখানে ওয়ার্ডস্কেটের সাথে সে বলে যে আমি মূলত ভিজিল্যান্টিকে ধরতে এসেছি এবং খুব শীঘ্রই ওকে আমি ধরে ফেলবো। তো যাই হোক, এখানে হেনরির কাছে কিন্তু অনেক বড় একটা প্রুফ এসেছে, কারণ তার কাছে ডিএনএ রিপোর্ট এসেছে এবং তার সন্দেহ ছিল এই কাজটা মাইকই করেছে, কিন্তু পোক্ত প্রমাণ এখনো পাওয়া যায়নি। আর এই জন্য সে মাইকের উপর নজর রাখছিল। আর তখন সেইখানে যে 2টো ছেলে আর মেয়ে ছিল যারা আনন্দ করছিল, তখন ওই 2টি মেয়ে বলে যে আমরা ওয়াশরুমে যাচ্ছি। তো ও মেয়ে 2টো চলে যাওয়ার পরে এইখানের ওই ছেলে 2টো বলে এই মাল 2টো ভেতরে গিয়েছে না, ওদের কাছকে অজ্ঞান করে নেশা করিয়ে ইচ্ছা মতো মজা করবো। তো এই কথাগুলো মাইক তো শুনতে পায়। আর তারপর ওই ছেলে 2টো করে কি ড্রিঙ্কস এর মধ্যে নেশা ড্রাগস মিশিয়ে দেয় যাতে ওই মেয়েরা অজ্ঞান হয়ে যায় এবং পুরোপুরি ওরা ইচ্ছে মতো আনন্দ নিতে পারে। আর তখন মাইক তাদের কাছে আসে এবং বলে তোমাদের সাথে যে 2টো মেয়ে ছিল তাদের বাথরুমের অবস্থা একটু খারাপ হয়েছে, তারা তোমাদেরকে ডাকছে। তো এরপর ওই ছেলে 2টো সেখান থেকে যায় খোঁজ নিতে। আর মাইক তখন করে ওই ছেলেদের ড্রিঙ্কসটা মেয়েদের ড্রিঙ্কসের সাথে বদলে দেয়। আর এই পুরো বিষয়টা হেনরিও দেখছিল। তো যাই হোক, এরপর তারা 4জন ফিরে আসে এবং 4জন একসাথে মাল খেতে শুরু করে এবং বুঝতেই পারছে এটা নর্মাল অ্যালকোহল নয়, এর মধ্যে নেশাও রয়েছে। তো ছেলেদের নেশা ধরতে শুরু করে, তারা অজ্ঞান হতে লাগে। আর তখন মাইক সেখানে আসে এবং মেয়েদেরকে বলে এই ছেলেরা তোমাদের ড্রিঙ্কসে নেশার ওষুধ মিশিয়ে দিয়েছিল, কিন্তু আমি সেটা বদল করে দিয়েছি আর এই কারণে ওরা নিজেরাই অজ্ঞান হয়ে গিয়েছে। তো ওরা তোমাদেরকে আজকে রাতে ইচ্ছা মতো ভোগ করতে চেয়েছিল আর কালকে হয়তো তোমাদের কোর্টে যেতে হতো, কিন্তু আজকের মতো তোমরা বেঁচে গেলে কারণ আমি এখানে ছিলাম। তবে তোমরা বাড়িতে চলে যাও এবং আজকের পর থেকে এরকম ছেলেদের সঙ্গে রাত বিরাত ঘুরবে না। তো যাই হোক, এরপর সেই 2টো মেয়ে সেখান থেকে
থেকে পালিয়ে যায়। আর হেনরিও বুঝতে পারে যে মাইকের উদ্দেশ্য আসলে ভালো মহতি, তবে যেহেতু প্রুফ নেই কিছু করতে পারে না। তবে তারপরে হেনরি সেখানে আসে এবং মাইকের হাতে না ড্রিঙ্কসটা তুলে নেয় এবং ডিএনএ টেস্টের জন্য সেটা পাঠিয়ে দেয়। তো যাই হোক, এখন আমরা একটা ব্রেক নিব, আর এই ব্রেকটা তুমি একটু টানবে, তারপর মূল ভিডিওতে যেতে পারো, তারপরে বাকি অংশ আমরা দেখবো। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি, আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো, আর রিওয়ার্ড যেত। তো যাই হোক, এই 2 দিন পরে সমস্ত কিছু কনফার্ম হয়ে যায় যে ওইটাই মাইক এবং মাইকি ওই ভিজিল্যান্টি। তো এই জন্য হেনরি করে কি, তার বিশাল বাহিনী নিয়ে মাইককে ধরার জন্য মাইকের প্রাসাদের মতো যে একটা মহল রয়েছে সেখানে পৌঁছায়। তখন তার আস্তে আস্তে মাইকের প্রাসাদের মতো ঘরের ভেতরে উপর উঠতে লাগে, একে একে সকল দরজা ভেঙে ভেতরে ঢুকছিল। আর এরপর ঘরের বেডরুমের কাছে আসতেই তারা একটা বড় বক্সের ভেতরে মাইককে দেখতে পায়, মানে লোহার বক্স, এবং তারা সেখানে ধোঁয়ার স্মোক ছড়িয়ে দেয়, বক্সটিকে চারদিকে ঘিরে ফেলে। আর মাইক তো তখন ভেতরে বন্দী। তো অফিসাররা তখন ওকে বাইরে আসতে বলে, বাট মাইক বলে, তোমরা সবাই যার যার নিজের কাজ করছো, তেমনি আমি আমার নিজের কাজ করছি। তবে আমার রাস্তা যদি তোমরা আসো, আমি তোমাদের সবাইকে মেরে দেবো, কারণ তোমরা তো আমাদের সাথে পারবে, বাট অপরাধীর সাথে পারো না। আর তখনই সেখানে থাকা সমস্ত গার্ডরা করে কি, বক্সের উপর গুলি চালায়। কিন্তু যেহেতু লোহার বক্স কোনো প্রভাব পড়ে না এবং মাইক ভেতরে পুরোপুরি সুরক্ষিত ছিল, আর তারপর মাইক তার গান ব্যবহার করে সমস্ত অফিসারদের গুলি করে সেখানে শেষ করে দেয়। আর যত অফিসার সেখানে আসছিল, মাইক তাদের সবাইকে বেছে বেছে মারছিল। তো যাই হোক, 3 দিন পর মাইক আবার অফিসে ফেরত আসে, আর তখন সেখানে তার ম্যানেজার চ্যাডের সঙ্গে দেখা হয় এবং তার অধীনে অনেক মানুষ কাজ করে, মানে ওর যে তোমার রিয়েল এস্টেট ব্যবসা, 1-1.5 হাজার বাড়ি সব ভাড়া সে ওঠাতো। তো চ্যাড মাইককে পুরো হিসেব দেয়, আর তারপর মাইক জিজ্ঞাসা করে, আমার প্রতি মাসে ভাড়া দেয়নি এরকম কতজন লোক রয়েছে? চ্যাড বলে 90% লোকই ভাড়া দিয়েছে, বাকি 10% লোক ভাড়া দেয়নি। আর ভাড়া না দিলে সরকারি নিয়ম অনুযায়ী আমরা 3 মাস অপেক্ষা করি, তারপর 1 মাসের নোটিশ দেই। আর তারপরেও তারা যদি ভাড়া না দেয়, আমরা কোর্ট থেকে অর্ডার বের করতে করতে মোটামুটি আরো 7 মাস লাগে, তারপর ওদেরকে বের করতে পারি। মানে বিষয়টা হচ্ছে কি, আমেরিকা ইংল্যান্ডের নিয়মগুলো কিন্তু খুবই নাগরিকদের পক্ষে, কিন্তু আমেরিকানরা ওটার মর্ম দিলেও যেটা হয়, অন্যান্য দেশের মানুষ যে যায় তারা সেটার সুযোগের সদ্য ব্যবহার করে। তুমি দেখবে ইউরোপ আমেরিকাতে যারা যায় ইচ্ছা করে বাচ্চা বেশি নেয়, যে ভাতা পাবে, এরকম অনেক জায়গায় আছে, পাসপোর্ট পাবে, অমুক পাবে, কন্ট্রিবিউশন থেকে 0, কিন্তু তারা সুবিধা নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি কাজ করে। এটা তোমার মন খারাপ হতে পারে, কিন্তু এটা বাস্তব কথা। তো যাই হোক, এই কথা শুনে মাইক বলে, এর মানে দাঁড়ায় 11 মাস পর্যন্ত আমরা ওই লোকগুলোকে ফ্রিতে আমাদের বাড়িতে রেখে বাড়িটা নষ্ট করছি, আবার যাওয়ার আগে ওরা বাড়ি নষ্টও করে যায়। আর আমার কাছে 3500-এর বেশি বাড়ি রয়েছে, তো সেই হিসাব অনুযায়ী 10% আমার জন্য অনেক বড় ক্ষতি, $1 বিলিয়ন ব্যাপার। তো এটা তো চলবে না। তো তুমি প্রতি মাসে ওইসব লোকদের লিস্ট আমাকে দেবে, গুন্ডা হায়ার করবে, গুন্ডা দেখে ভয় দেখিয়ে তারপর বাড়ি থেকে বের করবে, ওদের সাথে ভালো ব্যবহার করার কিছু নেই। তো এরপর চ্যাট বলে, আচ্ছা ঠিক আছে। আর তারপর চ্যাট বলে, আমি এই ক্রোয়েশিয়ায় আপনার নাগরিকত্ব নেওয়ার জন্য কাজ শুরু করে দিয়েছি, কিন্তু আপনি যেহেতু আমেরিকান আর্মিতে অনেক বেশি সার্ভিস দিয়েছিলেন, যে কারণে হয়তো এখানে সুবিধা হতে পারে, অসুবিধা হতে পারে, তবে এখানকার লোকাল সরকার খুব শীঘ্র হয়তো আপনাকে নাগরিক হিসেবে মেনে নেবে, কারণ আপনি এখানে অনেক ইনভেস্ট করেছেন। তো যাই হোক, মাইক এরপর বলে, দেখো এখানকার সকল বাড়ি আমি আমার বাবার নামে কিনেছি, তো এর জন্য ক্রোয়েশিয়াতে আমার নামে ওরকম কোনো কিছু নেই যার জন্য সরকার আমাকে হেল্প করতে পারে নাগরিকত্ব পেতে। আর তার উপর এপি আমার পেছনে পড়ে রয়েছে, আর এর জন্য আমি বাবার নামে কিনেছি, যাতে আমি যদি ধরাও পড়ি, আমার বাড়িগুলোর মালিকানা যেন সরকারদের কাছে না যায়। আর এর জন্য তোমার যা করার দ্রুত করতে হবে। এবং তারপর চ্যাটও রাজি হয়ে যায়, এবং মাইক তখন চ্যাটকে করে কি, তার বাড়িগুলোর যে ভিডিও করেছে, যে বাড়ির এই ঘরের এই অবস্থা কেন, ভাড়াটের এই অবস্থা করছে কেন, এগুলো দ্রুত ঠিক করে ফেলো। তো চ্যাট বলে, আচ্ছা বস ঠিক আছে। তো বুঝতেই পারছো, এটা জাস্ট কিন্তু সিনেমা নয়, এটা ইউরোপিয়ান মানুষের ইমিগ্রেন্টদের উপর কি রাগ সেটা সিনেমাতে প্রকাশ করেছে, হয়তো একটু অ্যাগ্রেসিভ ভাবে। তো যাই হোক, এরপর মাইক সেখান থেকে বের হয় এবং এই রুম থেকেও দুর্গন্ধ আসছিল। আর তারপর মাইক চ্যাটকে বলে, নতুন একটা অফিস নাও। চ্যাট বলে, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এরপর মাইক করে কি, নিজের বেসমেন্টে নিজের সকল অস্ত্র পরীক্ষা করছিল, যেটা সে খুব শীঘ্রই ব্যবহার করবে। তো এরপর গল্পটি আবার অতীতে চলে যায়, যেখানে অফিসাররা মৃত অফিসারের লাশ দেখছিল। আর তখন হেনরি ভীষণ খেপে যায়, মানে সিআই অফিসার, এফবিআই অফিসার, এবং তারা দেখে যে বক্সে থাকা গুলি শেষ হয়ে গিয়েছিল এবং সেখান থেকে ভিজিল্যান্টি পালিয়ে গিয়েছে। তো তখন তারা সেই
বক্সটা যখন ওপেন করে ওইটা খোলার পরে তারা নিচে যাওয়ার একটা রাস্তা পায় এবং ওই রাস্তা যখন ওপেন করে তখনই একটা বিস্ফোরণ হয় আর এর সাথে অনেকেই মারা যায়, বাট হেনরির শরীর জাস্ট পুড়ে যায় কিন্তু মারাত্মক আহত হয়। আর তারপর মাইক যায় হচ্ছে এলসার বাড়ি, তার যেখানে এলসার বাবা আর তার বোন ছিল, এলসার বোন। তো মাইককে দেখে এলসার বাবা জিজ্ঞাসা করে তুমি কি কোনো রিপোর্টার? মাইক বলে আমাকে দেখে কি রিপোর্টার মনে হয়? আমি তো মনে করি না, তবে আমি জানতে এসেছি কোর্টের যে অর্ডার আসলো তোমরা কি খুশি রায়? তখন এলসার বোন বলেন না, কোনোভাবেই না, আমরা কোনো বিচারই পাইনি। তো তখন মাইক এখান থেকে চলে যায় আর তারপর আবার প্রেজেন্ট আসে, আমরা দেখতে পাই সিআই অফিসার হেনরি গিয়েছিল এলসার কাছে এবং তাকে জিজ্ঞাসা করেছিল ভিজিলেন্টি কি এখানে এসেছিল, তোমার কি মনে আছে? তো এলসা বলে হ্যাঁ সে এসেছিল, তো আমি তো মনে করেছিলাম সে একজন পুলিশ অফিসার, সে আমাকে বিচার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। তো হেনরি জিজ্ঞাসা করে সে দেখতে কেমন? তো এলসার সমস্ত তথ্য ওকে দিয়ে দেয় আর এই তথ্যগুলোই মূলত কনফার্ম করেছিল যে ভিজুয়ালেন্টি হচ্ছে মাইক, মানে এগুলো পূর্বের কাহিনী আর কি। তো যাই হোক, মানে এই সিনেমাটা একবার পাস্টে গিয়েছে একবার বর্তমানে এসেছে, যার জন্য বোঝা একটু কঠিন, আমি নিজেও কনফিউজড হয়ে গিয়েছি। তো যাই হোক, এরপর আমাদের সেই বাসের 3টা বাচ্চাকে দেখানো হয় যারা গার্ডেনে একটা ছেলেকে মারছিল এবং ওদের জিনিসপত্র নিয়ে মজা ওড়াচ্ছিল। আর তখন সেখানে মাইক আসে এবং মাইক এসে ওদেরকে ইলেকট্রিক শক দেয়, মাটিতে ফেলে দেয় আর তারপর সেই ছেলেটিকে বাঁচিয়ে এখান থেকে তাড়িয়ে দেয়। তো এরপর মাইক বলে তোমাদের 3জনকে আমি এর আগে ওয়ার্নিং দিয়েছিলাম যে আজকে থেকে কোনো ভুল কাজ আর করবে না, সেদিন তোমাদের লাকি ডে ছিল, তোমরা বেঁচে গিয়েছিলে, বাট আজকে নয়। এরপর সে করে কি পারি ওই ছেলেগুলোর হাত ভেঙে দেয়, 2 হাতই, আর তারপর সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখতে পাই যে জজ রায় দিয়েছিল, যার নাম হচ্ছে ডোনাল্ড, সে নিজের বাড়ি যাচ্ছিল। তো তখনই মাইক করে কি পুলিশের পোশাকে পরে তার সামনে আসে এবং বলে স্যার আপনার জীবন ঝুঁকিতে রয়েছে আর আমি তাই আপনাকে এসকর্ট করতে এসেছি। বাট কাছে গিয়ে সে করে কি জজ সাহেবকে ইনজেকশন দিয়ে ফটোস্ট্যান্ড করে দেয়, তারপর তাকে নিয়ে গায়ে করে বের হয়। তো এরপর মাইক বলে দেখো ওই ইনজেকশনের পরে তোমার শরীর কাজ করবে না, তুমি প্যারালাইজ হয়ে যাবে, কিন্তু তুমি আমার কথা শুনতে পাবে। তো যেখানে তোমাদের মতো গভর্নমেন্ট বা সরকারের লোকেদের কাজ ছিল আমাদের মতো সাধারণ মানুষদের রাইটস রক্ষা করা, বাঁচানো, কিন্তু তোমরা সবসময় আইনকে ব্যবহার করে মানুষদের নিয়ন্ত্রণে রাখছো। তোমরা ইমিগ্রেন্টরা ভোটার হয়েছে, তাদের কিভাবে তোমরা নির্বাচন উঠবে এই নিয়ে তোমরা চিন্তা করো, আর সেজন্য তোমরা কি করো, ভোটার খুশি রাখতে বা মানুষকে নিয়ন্ত্রণে রাখতে রেপের মতো অপরাধীদেরকেও ছেড়ে দিচ্ছ। যেমন 6 থেকে 7টা ছেলে মিলে 14 বছর বয়সের এলসাকে রেপ করেছিল আর তুমি বলেছিলে ওই ছেলেরা আসলে ইমিগ্রেন্ট, ওরা নতুন ইউরোপে এসেছে, আমাদের সোসাইটি তোরা খাপ খাওয়াতে পারছিল না। মানে বিষয়টা বোঝানো হচ্ছে এরকম যে ওরা অন্য দেশ থেকে এসেছে, ওই দেশে তো আর হাফ প্যান্ট পরে এরকম ল্যাংটো হয়ে ঘুরে না, তো এর জন্য এদের দেখে একটু সমস্যা হচ্ছে, তবে তারা খুব শীঘ্রই সোসাইটিতে থাকা শিখে যাবে, শুধরে যাবে। তো তোমার এই কথাগুলো ক্যান্সারের চেয়েও মারাত্মক ছিল, তোমরা কখনোই ভিকটিমের পরিবারের কথা ভাবোনি, কিন্তু আজকে ইনসাফ জিনিসটাকে এটা আমি তোমাকে দিয়ে ফিল করাবো। তো এরপর মাইক করে কি ডোনাল্ডকে সেই ভিডিওটা দেখায় যেখানে ডোনাল্ড বলছিল আমাদের গভর্নমেন্ট পুরো ইমিগ্রেন্ট বান্ধব, তারা ইমিগ্রেন্টকে পুরোপুরি সাহায্য করতে আসলে পারছে না, তো এই জন্য আমরা ক্ষমা চাচ্ছি, আর এই কারণে হয়তো সমাজে অনেক সমস্যা হচ্ছে, পথে এগুলো ঠিক হয়ে যাবে। এবং ওই ইমিগ্রেন্ট ছেলেরা সোসাইটি সম্পর্কে বুঝতে পারছে না, তবে শুধুমাত্র ওই মেয়েটির সঙ্গে যে ভুল হয়েছে তা নয়, ওই ছেলেদের সঙ্গেও ভুল হয়েছে, ওই মেয়েটির পাশাপাশি ওই ছেলেদেরকেও জীবন ধারণের জন্য আরেকটা সুযোগ দেওয়া উচিত। তো মাইক তখন বলে এই ছিল তোমার ইনসাফ, তুমি তো দেখছি রেপিস্টদের রাজা, তুমি রেপিস্টদের ভিকটিম বানিয়ে দিলে। তো এরপর মাইক করে কি ডোনাল্ডের শরীরে মদ ঢেলে দেয়, অ্যালকোহল, আর তারপর ওর হাত কেটে দেয় এবং বলে তুমি রেপিস্টদের যেতে দিয়েছো আর তাই আমি তোমার মৃত্যুকে আত্মহত্যার মতো সাজালাম। হাত কাটা বলতে হাতের রক কেটে দিয়েছে আর কি। তো যাই হোক, এরপর মাইক সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পরে মাইক ইউসুফ নামের লোকের বাড়িতে ঢুকে, মানে এটা সিনেমার প্রথমে আমরা যেটা দেখেছিলাম সেই সিনটা আর কি এখন বর্তমানে আবার আসলো। তো ইউসুফের ছেলে মূলত মেইন আসামি রেপের। তো মাইক যখন যায় ইউসুফ তখন জিজ্ঞাসা করে তুমি কি সাংবাদিক? তখন মাইক না করে দেয় আর ইউসুফ তখন তাকে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছিল আর তখন মাইক তাকে গান পয়েন্টে নেয় এবং জিম্মি করে বলে চুপ করে বসো। কিন্তু তখনই মাইকের স্ত্রী, তার মেয়ে ফাইজা এবং তার ছেলে আজরও চলে আসে, মানে যেটা রেপ করেছে। তো পিস্তল দেখে তাজর পালাতে শুরু করে, বাট মাইক করে পায়ে গুলি করে দেয় এবং ওদের 4জনকে বসতে বলে, 3জনই ভয়ে বসে কিন্তু বাবা ইউসুফ খেপে যায়। তবে মাইক তখন সবাইকে মেরে ফেলার হুমকি দিলে ইউসুফও ভয় বসে পড়ে। তো যাই হোক, এরপর মাইক বলতে শুরু করে কেন সে এসেছে। তবে এটা জানার পর ইউসুফ বলে কোর্ট তো আমার ছেলেকে মুক্ত করে দিয়েছে, সে তো কোনো গুনাহ করে নেই, পাপ করেনি। তো মাইক তখন বলে তোমার ছেলে 14 বছরের একটা মেয়েকে তার বন্ধুদের সাথে মিলে রেপ করেছে আর ওই মেয়েটার শৈশবই ধ্বংস করে দেওয়া হয়েছে। বাট ইউসুফ বলে তাতে কি হয়েছে, আমার ছেলের যৌবনে একটা ভুল করে ফেলেছে আর কোর্ট তো ওটার শাস্তি দিয়েছি। আর তখন ওই আজর বলে, মানে যে এটা রেপ করেছে ওই মেয়ে তো নিজে এটা চাইছিল। তখন মাইক বলে মেয়েটি এমনটা চাইছিল যে তোমরা 6জন মিলে নরপশুর কাপড়গুলোকে রেপ করবে। আজর তখন বলে আমাদের মেন্টাল হেলথ ঠিক ছিল না, আমাদের মানসিক স্বাস্থ্য সমস্যা, আর এই কারণে তো সরকার আমাদের সাপোর্ট সেন্টারে পাঠাচ্ছে এবং সেখানে গিয়ে আমরা ভবিষ্যতে শুধরে যাব। বাট এই কথা শুনে মাইক বলে সেটা তো ভালো কথা, কিন্তু সমস্যা হলো তোমার বোন ফাইজা সব জায়গায় অনলাইনে পোস্ট করে এবং কমেন্ট করছে যে ওই মেয়েটা রেপ হওয়ার ডিজার্ভ করে। আর এই কথার উত্তরে ফাইজা তখন বলে হ্যাঁ ওই মেয়েটা মিনি স্কার্ট পরতো, ওর বুবস দেখা যেত, ওর নগ্ন স্তন, ওর নগ্ন উরু দেখা যেত, আর এই জন্যই তো ছেলেরা হর্নি হতো। তো মাইক তখন বলে তোমরা এগুলো দেখে হর্নি হও। আর এরপর ইউসুফকে বলে তোমাদের বাচ্চাদেরকে তোমরা এগুলোই শিখিয়েছো। ইউসুফ তখন বলে আমি আমাদের কোরআন অনুযায়ী সকল কিছু আমাদের বাচ্চাদেরকে শিখিয়েছি। তো মাইক তখন বলে তোমার কোরআন কি এটাই বলে যে আমেরিকার সমস্ত মেয়েরা বা ইউরোপের সমস্ত মেয়েরা রেপ হওয়া ডিজার্ভ করে? কোরআনে যদি পর্দার কথা বলা হয়ে থাকে তাই বলে এরকম বলা হয়েছে যে পর্দা না করলে তাকে রেপ করতে হবে? তো বুঝতেই পারছো ব্যাপারটা কিন্তু ইসলামের সাথে নয়, ব্যাপারটা কিন্তু আমাদের মুসলিমদের সাথে। যারা যা মনে হয় তাই করুক, লাস্টে দোষ দেয় হচ্ছে ধর্মের। রকম করে
নিজের ইচ্ছায় আর নাম আসে ধর্মের উপরে। তো যাই হোক, এরপর মাইক বলে তোমরা নিজেদের আদর্শের প্রতি যদি এতই অবিচল তাহলে এইসব দেশে আসো কেন? তখন ইউসুফ বলে আমাদের দেশে তো যুদ্ধ চলছে, তাছাড়া অর্থনৈতিক অবস্থাও ভালো নেই, আর এই কারণে বিপদ থেকে বাঁচতে আমরা এখানে এসেছি। তো মাইক তখন বলে তোমাদের আদর্শ তোমাদের দেশের মতোই ভুল, তোমাদের আদর্শের কারণে তো তোমাদের দেশে শান্তি নেই, আর এই কারণে নিজেদের দেশকে তোমরা ধ্বংস করে তোমাদের নিজেদের খারাপ আদর্শ নিয়ে আবার এখানে আসো, এবং এখানে সেখানেও তোমরা ধ্বংস করছো। আর তারপর মাইক আজরকে বলে তুমি তোমার বন্ধুদেরকে এখানে ডাকো, মানে যারা রেপ করেছে, বাট আজর না করে। কিন্তু মাইক তখন ওকে মেরে ফেলার হুমকি দেয়, তখন ইউসুফ ওকে থামায়, আর ইউসুফ বলার পরে আজর করে ওর সমস্ত বন্ধুদের কল করে এখানে ডেকে নিয়ে আসে। তো যখন দুই বন্ধু আসে মাইক প্রথমেই দুটাকে মেরে দেয় এবং তারপর ইউসুফের সাথে পুরো পরিবারকে মেরে ফেলে। আর এরই সাথে মনে করো ওই যে মেয়েটা রেপ হয়েছে তার প্রতিশোধ সম্পন্ন হয়, কিন্তু আরো বন্ধু তো আসবে। তো আজরের আরো রেপিস্ট বন্ধুরা আসে, মাইক প্রথমে ওদেরকে গান পয়েন্ট করে তারপর সবাইকে লাশ দেখায়, ভিতরে একটা ভয় দেখায় ওদের, তারপর মেরে ফেলে এবং লাস্টে আরো দুজন আসে, মানে মোট 7 জন। তো ওদেরকেও মাইক সেখানে খতম করে দেয়, আর এরই মাধ্যমে মাইকের কাজ শেষ হয়ে যায়, আর তারপর মাইক সেখান থেকে চলে যায়। তো যাই হোক, পরের দিন হেনরিকে হসপিটালে দেখানো হয়, আর তখন মাইক তাকে কল দিয়ে কথা বলতে শুরু করে এবং বলে কেমন আছো তুমি, তোমার অবস্থা কি? হেনরি বলে হ্যাঁ ভালো। আর তারপর মাইক বলে আমার একটা মেসেজ তুমি তোমার প্রাইম মিনিস্টার বা সরকার পর্যন্ত পৌঁছে দাও, যে এখন থেকে আমরা আর ইমিগ্রেন্ট বা বাইরের লোকদের একসেপ্ট করবো না, তারা আমাদের সমাজ নষ্ট করছে। তো হেনরি তখন বলে দেখো আমিও আমার দেশকে তোমার মতোই ভালোবাসি, কিন্তু আইন তো নিজের হাতে তুলে নেওয়া ভুল, তুমি যেটা বারবার করছো, তো এই জন্য আমি তোমাকে ধরেই ছাড়বো। আর তখন মাইক বলে তোমাদের মতো লোকদেরকে সরকার এর জন্য বেছে নেয়নি যে তোমরা ইমিগ্রেন্ট যারা রয়েছে বা যারা উগ্রপন্থী রয়েছে, অন্ধভক্ত রয়েছে, তাদেরকে তোমরা সমর্থন করবে। এখানে জেনারেলি ইসলামকে ইন্ডিকেট করা হয়েছে, কিন্তু আমি বললাম না কারণ নিজের কাছে কষ্ট লেগেছে শুনতে। তো যাই হোক, ওরা যদি এভাবে এখানে পার পেয়ে যায় তাহলে কিন্তু ওরা আমাদের দেশের ডেমোক্রেসি শেষ করে দেবে এবং ওদের যে মতাদর্শ সেটা আমাদের উপর চাপিয়ে দেবে। ওদের স্ট্যান্ডার্ড আর আমাদের স্ট্যান্ডার্ড তো এক না, আমরা এক হিসেবে বড় হয়নি, আমাদের পাঁচটা একরকম, ওদের পাঁচটা একরকম। তো ওরা তো আমাদের সাথে কম্পারেটিবল হতে পারছে না, এবং একসময় কি হবে আমাদের নিজেদের দেশে আমরা নিজেরা পরাধীন হয়ে যাব, ওদের মতামত আমাদের চলতে হবে। তো এই জন্য ওদেরকে থামাতে হবে, নয়তো আমি নিজেই আমার নিজের মানুষদের সাথে মিলে ওদেরকে থামিয়ে দেবো। বাট সিআইএ হেনরি তখন বলে কিন্তু আমার কাজ যে আবার তোমার মতো খুনিদেরকে থামানো, এটা মনে রেখো। বাট মাইক বলে ঠিক আছে, আমি তোমার সাথে লড়াই করতে সবসময় প্রস্তুত। তো যাই হোক, এরপর নিউজের সংবাদ জানানো হয় যে 3 জন জজ সুইসাইড করেছে, মানে মাইক আরো 3 জনকে মেরেছে। তবে মৃত্যুগুলো সন্দেহজনক, কারোই মৃত্যুই, কারণ সবাই একই স্টাইলে মরেছে। আর এর সাথে রেপিস্টের ফ্যামিলি মানে আজর এবং তার পুরো পরিবার এবং এলসার বাকি যত রেপিস্ট ছিল সবাইকে মেরে ফেলা হয়েছে, আর এই কাজ করেছে ভিজিল্যান্টি। তো নিউজে যখন এই কথা সবাই জানতে পারে আরো বেশি খুশি হয় এবং এলসার পরিবার অনেক বেশি খুশি হয়। তো যাই হোক, এরপর টিভি চ্যানেলে একটা জরিপ দেওয়া হয় যেখানে ইউরোপে 1,05,000-এর বেশি ক্রাইম করে শুধুমাত্র ইমিগ্রেন্টসরা, এবং তাদের মধ্যে 1000-এর উপরে থাকে মার্ডার এবং 18,000-এর উপরে থাকে সেক্সুয়াল অ্যাসাল্ট, মানে যৌন নিপীড়ন। আর এটার মেইন রিজন হিসেবে ধরা হয় যে স্ট্যান্ডার্ড, মনে করো আমরা এই দেশে যেভাবে রয়েছি বা মিডল ইস্টে যেভাবে রয়েছে, আমেরিকান বা তোমার ইউরোপিয়ান তো সেভাবে থাকে না। তবে গভর্নমেন্ট এগুলোর জন্য সঠিক স্টেপ নিতে পারছে না, আর এই কারণে ইউরোপ বাঁচাতে ভিজিল্যান্টি নিজের হাতে আইন তুলে নিয়েছে। আর এরপর আমাদের নতুন আরেকটা ভিডিও দেখানো হয় যেটা ভিজিল্যান্টি রেকর্ড করছে, সেখানে বলে যে আমরা ইউরোপ বা সরকারের বিরুদ্ধে নেই, কিন্তু আমি সকল খারাপ লোকেদের বিরুদ্ধে, এবং আমিও সকল ভিকটিমদেরকে বলবো তোমরাও আমার মতো হও এবং নিজেরা গিয়ে নিজেদের ইনসাফ নাও। আর যতক্ষণ না পর্যন্ত তোমরা এটা করতে শিখবে ততক্ষণ পর্যন্ত আমি নিজে গিয়ে তোমাদের জন্য ইনসাফ নেব। আর এরপর সিনেমার শেষে আমাদেরকে বলা হয় যে এই সিনেমার ঘটনা সত্য ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে, এবং এটা আমি আগেই বলেছিলাম যে 2016 সালে জার্মানিতে ঘটে যাওয়া একটা কিশোরীর সাথে যে গণধর্ষণ হয়েছিল সেটার ফিনিশিং হয়তো এরকম হয়নি, মানে জাস্ট ওই ধর্ষকরা ছাড় পেয়ে গিয়েছিল, আর বাকিটুকু ভিজিল্যান্টিকে কল্পনা করে সিনেমাটার ফিনিশিং দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই। আর বিদায়ের আগে আবারও মনে করিয়ে দিচ্ছি আমাদের একটা ওয়েবসাইট রয়েছে স্যাভেজ অর নামে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের ওয়েবসাইটে একবার হলেও ঘুরে আসো, এবং সেখানে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। সেখানে অ্যানিমে টি শার্ট রয়েছে যেগুলো জাপান এবং কোরিয়াতে রানিং যে টি শার্ট গুলো চলে সেগুলো আমরা মাস্টার কপি বা ক্লোন করি বাংলাদেশে, এবং এর ফলে কি হয় ওই ব্র্যান্ডের জিনিসগুলো তোমরা 550 টাকা বা 600 টাকায় পাচ্ছ। হিউজ কালেকশন রয়েছে অ্যানিমে, এছাড়াও এখানে ঘড়ি রয়েছে এবং সানগ্লাস রয়েছে। আর শুধুমাত্র আমাদের এখানে যা রয়েছে তা নয়, তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ঘড়ি বা সানগ্লাস যদি দেখো সেটার ছবি যদি আমাদেরকে পাঠাও, বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে আমরা তোমাকে সেটা দিতে পারবো। এছাড়াও তুমি যদি পাইকারি নিতে চাও আমাদের কাছ থেকে, ডাইরেক্ট চীন থেকেও তোমাকে ঘড়ি এবং সানগ্লাস এনে দেওয়া সম্ভব, তবে এটা শুধুমাত্র সানগ্লাস এবং ঘড়ির ক্ষেত্রে। আর এছাড়াও আমাদের স্নিকার্সের কালেকশন রয়েছে, দেখতেই পাচ্ছ অসাধারণ সব জুতা। নিশ্চিন্তে থাকো, আমাদের কাছ থেকে তোমরা যদি অর্ডার করো আমরা রয়েছি মাঝখানে, কোনোভাবেই তোমাদেরকে ঠকতে দেবো না। এবং তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো আমাদের সাথে বিজনেস করতে চাও, ধরো মেয়েদের প্রোডাক্ট রয়েছে অনেক ভালো ভালো প্রোডাক্ট, তো তুমিও কিন্তু আমাদের এই ওয়েবসাইটে সেই প্রোডাক্টটা অ্যাড করতে পারবে এবং আমাদের সাথে বিজনেস করতে পারবে। তো যাই হোক, যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের ওয়েবসাইটটা একবার ভিজিট করে আসো, এবং কোনো কিছু অর্ডার করতে হলে সরাসরি আমাদের যে সেলস ম্যানেজার অনেক হোয়াটসঅ্যাপ নাম্বার তার আমি দিয়ে দিয়েছি, তার সাথে যোগাযোগ করে তুমি অরিজিনাল পণ্যের রিয়েল ভিডিও দেখে তারপর অর্ডার করবে, কোনো সমস্যা নেই। তো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।